বাংলা একটা কথা আছে জানেন, অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। পরিপ্রেক্ষিতে না হয় আমরা পরেই জানি এই জিও আমাদের হয়তো আর বাঁচতে দেবে না। সবাই খুব খুশি হচ্ছিলে অনন্ত আম্বানির বিয়ে দেখে, কিন্তু এই মোটা দাদা আসল খেলটা খেলে দিল এই বিয়ের মধ্যেই। মানুষের প্রথম কি ছিল? আগে খাবার, তারপরে ঘর, তারপরে বস্ত্র, এই তিনটা প্রথম উপযোগী, এটা হলে মানুষের সংসার চলে যেত। কিন্তু তারপর মোটা দাদা এসে কি আমাদের অভ্যেস করে তুললো যে না, এর সাথে কি দরকার, এর সাথে ইন্টারনেট প্রয়োজন। একদম সঠিক সময় সঠিক তীরটা মেরে দিল। যত দিন যাচ্ছে দেশের সব জিনিসের দাম বাড়ছে, সাথে এবার ডেটার দামও বেড়ে গেল। আর পিছে পিছে এয়ারটেলও আর ভিআইও নিজের দাম বাড়িয়ে দিল। মানে মোটা দাদা তো মার খাচ্ছে খাচ্ছে, সাথে পিছনে আমরাও এই চান্সে একটা ডান্স মেরে নেই। আর এক ঝটকায় 3 কোম্পানি 50 কোটি টাকারও বেশি এক ঝটকায় কামিয়ে নিল। থেকে কিন্তু এরকমটা ছিল না। ভারতীয় অর্ধেকেরও বেশি বিএসএনএল সিম ব্যবহার করতো, ঠিকঠাক চলছিল। যেরকম একজন স্ত্রী স্বামীর সাথে যেভাবে সংসার করে সেভাবেই চলছিল। কিন্তু হিড় করে একদম চলে আসলো জিও, সাথে চলে আসলো এয়ারটেল, ভিআই, আর এভাবেই গার্লফ্রেন্ডের মতো করে এসে একদম ফ্রিতে সব কিছু দিয়ে একদম অভ্যেসে পরিণত করে তারপরে কি করলো, সবাই বিএসএনএল থেকে চলে গেল জিওতে, এয়ারটেলে, ভিআই ও আদার্স যেগুলো সিম আছে। সাধারণত কম্পিটিশন এই তিনজনেরই মধ্যে। তো এই যে তখন কি বউকে ছেড়ে গার্লফ্রেন্ডের পিছনে ছুটে গেল, আর এরপরেই শুরু হলো আসল খেল। যখন গার্লফ্রেন্ড তার আসল রূপ দেখিয়ে দিল, আবার কি যখন লাথি মেরে দিল, তখন কিন্তু আবার এই বউয়ের কাছে আসতে বাধ্য হচ্ছি আমরা সবাই। মানে সবার কথাই আমরা বলতে পারি, কারণ আমরা কি মুনাফা, যেখানে আমাদের ফ্যাসিলিটি আছে সেখানেই আমরা অবশ্যই দৌড়বো। আমরা সবাই লাভটা সবসময় দেখি, কিন্তু এখন আমাদের এই বউয়ের কথা মনে পড়ে গেল। তো এর কারণটা কি, এর আসল কারণ কেন এরকমটা হলো, আর বিএসএনএলের এই পরিস্থিতি কেন হলো? প্রথমের দিকে যদি ভালোই চলছিল, তবে এই পরিস্থিতিতে কেন এখন আসলো? আর এত কিছুর পরেও কিভাবে বিএসএনএল এভাবে আজও অবধি টিকে আছে, আর কেন বিএসএনএল ভেঙে পড়েছিল, আর এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে? তো চলো আজকে আমরা জানবো, আর কতটা আশা রাখা যায় বিএসএনএল এর উপর। নমস্কার, আমি বিক্রম। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাবস্ক্রাইব তো একদমই ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখুন, বিএসএনএল কিন্তু একদিনই বিএসএনএল হয়নি। এরপর পথ চলা শুরু হয় প্রায় 170 বছর আগে, আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেই। 1851 সালে ব্রিটিশরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটি টেলিগ্রাফ লাইন বসায়, এবং ধীরে ধীরে সারা ভারত জুড়ে এই টেলিগ্রাফ লাইন ছড়িয়ে পড়ে। 1854 খ্রিস্টাব্দে এই টেলিগ্রাফ লাইন সাধারণ মানুষের জন্য ব্যবহার করা শুরু করে। পরবর্তীকালে ইন্ডিয়া টেলিগ্রাফ অ্যাক্ট দিয়ে এই টেলিগ্রাফ সেক্টরের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর 1975 সালে ডিপার্টমেন্ট অফ টেলিকম তৈরি করা হয়, আর 2000 সালে এই ডিপার্টমেন্ট অফ টেলিকম লঞ্চ করে বিএসএনএল। আর এটাই হলো বিএসএনএল জন্মের একটা ছোট্ট ইতিহাস। কিন্তু সরকার হঠাৎ করে এই বিএসএনএল কেন লঞ্চ করেছিল, চলুন এবার সেটা জেনে নিই। সে সময়ে 2000 সালের দিকে হাতে গোনা কয়েকটি প্রাইভেট কোম্পানি ছিল, আর প্রাইভেট কোম্পানি মানে প্রফিট, যেখানে মুনাফা শুধু সেখানেই ইনভেস্ট। সে সময় শহরের দিকে এই প্রাইভেট কোম্পানিগুলো একদম জাঁকিয়ে বসেছিল। তার কারণ এই যে বললাম, মুনাফা। গ্রামের দিকে সাধারণত কাস্টমার বেস কম থাকায়, আর গ্রামের মানুষ খরচা অনেক কম করে, তাই সেই এলাকাগুলোতে তাদের নেটওয়ার্ক তারা প্রোভাইড করে না। আর সেই সময়ে দেশের সমস্ত নাগরিক টেলিকম, মোবাইল, ইন্টারনেট যাতে এই সমস্ত সুবিধা পায়, তার জন্য মার্কেটে এন্ট্রি করে নেয় এই বিএসএনএল। আর বিএসএনএল এর একটা বড় সংখ্যক কাস্টমার বেস তৈরি হয়। বিএসএনএল এর তার গোল্ডের পিরিয়ড মানে 2001 থেকে 2008 সাল পর্যন্ত 46,000 কোটি প্রফিট করেছিল। 2004 সালে এয়ারটেল ছিল ভারতের সবচেয়ে বড় নেটওয়ার্ক প্রাইভেট কোম্পানি, আর বিএসএনএল ছিল সেকেন্ড পজিশনে। কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই বিএসএনএল এয়ারটেলকে টোকে 1 নম্বরে চলে আসে, আর হয়ে যায় ভারতের সবচেয়ে বড় নেটওয়ার্ক প্রোভাইডার। সে সময় বিএসএনএল এর প্রফিট ছিল 10,183 কোটি টাকা। এত প্রফিট করেও বিএসএনএল কেন নিজের জায়গা ধরে রাখতে পারেনি? 2004 সালে ভারতের টেলিকম মিনিস্টার দয়ানিধি মরান, আর সেই সময় থেকেই তিনি গোপনে বিএসএনএল অফিসারদের সাথে চুরি করতে শুরু করে। সেটা কিভাবে বলছি। দয়ানিধি মরানের ভাই কালানিধি, তিনি সান টিভি নামে একটি কোম্পানি ছিল। তো এই দয়ানিধি তার নিজের পাওয়ার কাজে লাগিয়ে সেই সান টিভির অফিস থেকে শুরু করে নিজের বাড়ি অবধি প্রায় 323টা হাই স্পিড ইন্টারনেট সহ টেলিকম কানেকশন নেয়, আর সেই কানেকশন নিয়ে
নিজের কোম্পানির সান টিভিকে চালাতে শুরু করে। তো এই 323টা কানেকশন দিয়ে মোট 2 বছরে প্রায় 51 লক্ষ কল করা হয়েছিল, যার বিল দাঁড়িয়েছিল প্রায় 1,500 কোটি টাকা, যেটা নিজের বাবার সম্পত্তি মনে করে দুই ভাই আর সরকারকে দেয়নি। ফলে এটা হয়ে যায় একটা বড় স্ক্যাম, যেটার ঘানি এখনো টানতে হচ্ছে সরকারকে। এদিকে বাকি অপারেটররা তো বসে নেই, তারা তাদের কাজ করছে। তারপর বাজারে আসলো মোটা দাদার খেল, এসেই দিয়ে দিল ফ্রি সিম। এক তো বাকি অপারেটরদের ভালো নেটওয়ার্ক প্রোভাইড করতে পারছিল না, হিমশিম খাচ্ছিল, আর অপরদিকে জিও 4G স্পিড ফ্রি ডেটা দিচ্ছে, আর এভাবেই আমরা আসক্ত হয়ে যাই। বিআই, এয়ারটেল এরাও কিন্তু পিছিয়ে পড়েছিল না, আর এভাবেই বিএসএনএল এর কাস্টমার বেস হাতের নাগালে চলে যায়। আর কিন্তু এবার এক ধাক্কায় 25% বাড়িয়ে দিয়েছে জিও সহ আলাদা অপারেটররা, মানে ভিআই আর এয়ারটেল। এই কারণে অনেক কাস্টমার পোর্ট করছে, জিও থেকে বিএসএনএল আসছে, কেউ ভিআই থেকে বিএসএনএল করছে, আর এভাবেই কিন্তু একটা কাস্টমার বেস তৈরি হচ্ছে বিএসএনএল। তো এবারেই কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সময়, কতটা নিজের জায়গা ধরে রাখতে পারছে। যদিও নেটওয়ার্ক অপারেটরের দায়িত্ব নিয়েছে টাটা, আর টাটা মানেই ভরসা, আমরা সবাই জানি। তো আমরা এটার থেকে একটাই শিখতে পারি, কেউ ফ্রিতে কিছু দিলে সেটার পিছনে কিছু না কিছু কারণ আছেই, আর সময়ের সাথে নিজেকে আপডেট করাটাও অত্যন্ত জরুরি, যেটা পরিস্থিতি হয়েছিল বিএসএনএল এর।